নমস্কার বন্ধুরা, প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। গল্পে আসা যাক। চতুর্থ চমকটি ঘটল ঠিক স্টেশনে যাওয়ার পথে। গালে পান্টি গুঁজে বগলে ছাতাটি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন প্রমথ। ঠিক স্টেশন রোডের মোড়ে অনন্ত সাধুকার সঙ্গে দেখা। দূর দূরিয়ে ছুটছিলেন অনন্ত। প্রমথ চেঁচিয়ে ডাকলেন, ও মশাই, ওভাবে দৌড়াচ্ছেন কেন? অনন্ত গতি না কমিয়েই উত্তর ছুঁড়লেন, আরে 8:53 ধরব। কটা বাজে খেয়াল আছে আপনার? 8:47। তাহলে 6 মিনিটে হেলে দুলে পৌঁছতে পারবো। আরে খুব পারবেন। প্রমথ বলে ফেললেন, ওই ট্রেন তো আজ 8 মিনিট লেট করেছে। অনন্তের মুখ থেকে একটা বিদ্রূপ ঠিকরে এলো। সে বলল, হ্যাঁ, রেল কোম্পানি আপনাকে খবর পাঠিয়েছে নাকি মশাই? নাকি 8 মাইল দূর থেকে আপনি অ্যানাউন্সমেন্ট শুনে ফেলেছেন? আরে না মশাই, আমার মনে হচ্ছে। আরে আপনি আপনার মনে হওয়া নিয়ে থাকুন তো, আমি চলি। কাল পরের ট্রেনটা ধরে অফিসে প্রায় 15 মিনিট লেট হয়ে গিয়েছিল। আর আজও লাল দাগ পড়লে হাফ ডে ছুটি কাটা যাবে। অনন্ত সাধুকা তো ঊর্ধ্বশ্বাসে উধাও। প্রমথ ভেতর থেকে যেন কোনো কিছুতেই তাড়াহুড়ো করতে দিল না। ধীরে সুস্থে সে স্টেশনে পৌঁছালেন। ট্রেন তখনও আসেনি। স্টেশন অফিসে যাত্রীদের গিজগিজে ভিড় আর মাইকে কোনো ঘোষণাও হয়নি। বিরক্ত মুখে সবাই ছটফট করছে। খানিক পরেই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। তিল ধারণের ঠাঁই নেই, মানুষ উপচে পড়ছে ট্রেন থেকে। অতি কষ্টে দরজার হ্যান্ডেল ধরলেন প্রমথ। ঝুলছেন। আর তার মধ্যেই কবজির ঘড়িতে চোখ গেল। সিঁড়ি উঠে প্রমথ দেখলেন যে ঘড়ির কাঁটায় একদম 9টা 1। গোটা পথ প্রমথর মাথা ঘুরপাক খেতে লাগলো। কারণ একের পর এক এমন আজগুবি কাণ্ড ঘটছে কেন? এ কি নেহাতি কাকতালীয়? মুখ ফসকে একটা কথা বেরিয়ে যাচ্ছে আর আন্দাজটা মিলে যাচ্ছে। কিন্তু একদিনে কটা কাকতালীয় ঘটনা ঘটে? বারবার এমন ঘটনা ঘটলে তার কি আদৌ কাকতালীয় বলা যায়? অফিসে পৌঁছে কিছুতেই সুস্থির হতে পারছিলেন না প্রমথ। অন্যদিন যেমন চেয়ারে বসেই ফাইলপত্রে ডুবে যান, আজ কিছুতেই তার মন বসছিল না কাজে। ক্ষণে ক্ষণে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। বুঝতে চাইছিলেন যে বিচিত্র ঘটনাবলীর কার্যকারণ। আর পাশের টেবিলের বিপিন পাইন লক্ষ্য করেছেন প্রমথকে। তিনি এসে জিজ্ঞাসা করছেন, আরে তোমার হলোটা কি আজ? আজ বড়বাবুর বারবার জানলায় চোখ কেন? প্রমথ চিন্তিত মুখে বললেন, হিসেব মিলছে না ভাই। কিসের হিসেব? প্রমথ ইতস্তত করলেন সামান্য। আর বিপিনকে সব খুলে বলবেন কি? তারপর বিপিন তো বিস্তর পড়াশোনা করা মানুষ। এ ধরনের রহস্যের সমাধানে তিনি হয়তো করলেও করতে পারেন এই ভেবে। কিন্তু যদি তুড়ি মেরে উড়িয়ে দেন কিংবা হাসাহাসি করেন, যদি ভাবেন যে তাদের বড়বাবুটির মস্তিষ্কে গোলযোগ দেখা দিয়েছে, এক্ষুনি পাগলাগারোতে পাঠানো দরকার, এইরকম দোনমনে ঝেড়ে ফেলে প্রমথ শেষমেশ খানিকটা মরিয়া হয়ে বিপিনকে বললেন সব। শুনে বিপিন তো ঠাট্টা তামাশা করলেনই না, বরং বেশ চিন্তান্বিতই মনে হলো তাকে। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, কবে থেকে হচ্ছে এসব? বললাম তো, আজ সকাল থেকে। বিপিন মাথা চুলকোতে চুলকোতে বললেন, আচ্ছা, সকাল থেকে কি কি করেছেন আজ মনে আছে? হ্যাঁ, যা করি রোজ। বাজার গেছি, চান করেছি, ভাত খেয়েছি। আর কিছু? সকালে ঘুম থেকে উঠে ধ্যান করেছি, তারপর মুখ ধোয়া, যেমন দাঁত মাজা। ধ্যান করেন নাকি আপনি? বিপিন নড়ে চড়ে বসলেন। কবে থেকে? আরে অনেক কাল। এ আমার 20-22 বছরের অভ্যেস গো। তা কি ধ্যান করেন? ভগবানের নাম? প্রমথ বলল, না, একটু অন্য রকম, সিম্পল একটা প্রসেস।
আমার ধ্যান মানে মনটাকে একটু কনসেন্ট্রেট করে নেওয়া, এই আর কি। দেয়ালের গায়ে ছোট্ট একটা চাকা এঁকে নিয়েছি, আর স্থির দৃষ্টিতে কালো চাকার দিকে তাকিয়ে থাকি। কিছুক্ষণ তাকিয়ে থাকলে আপনা আপনি কখন চোখ যে বন্ধ হয়ে যায়, আর এই চাকা ছাড়া তখন মগজ আর কিছুই থাকে না। অদ্ভুত ধ্যান তো। শিখলেন করতে গিয়ে? বিপিন বলল, এক সাধু বাবা আমাকে শিখিয়েছিলেন ইলাহাবাদের কুম্ভ মেলায়। বলেছিলেন মনকে এভাবে কিছুক্ষণ যদি কেন্দ্রীভূত করে রাখতে পারলে চিত্তে প্রশান্তি আসে, ধৈর্য বাড়ে, সহনশীলতা বৃদ্ধি পায়। বিপিন বলল, কেমন সন্ন্যাসী? তান্ত্রিক? না, ঠিক তান্ত্রিক নয়, তবে তার চেহারাটা ছিল ভয়ঙ্কর। দৈত্যর মতো চওড়া কাঁধ আর চওড়া কবজি, ইয়া মোটা মোটা থাবা, আর মাথায় ছিল কুণ্ডুলি পাকানো সাপের মতো জটা। দাড়িগোপের জঙ্গল থেকে দুটো চোখ ভাটার মতো জ্বলত। ওই চোখ দিয়েই সাধু বাবা আমাকে চুম্বকের মতো টেনে নিয়েছিলেন জানো। আর ওর নির্দেশ মতোই ধ্যানটা শুরু করি। এখন তো অভ্যেসই হয়ে গেছে, কিন্তু লাভ কিছু হয়েছে ধ্যান করে? বুঝি না। সাধু বাবার তো অনেক কথাই বলেছিলেন, বলল কই? আচ্ছা, কিরকম কথা বলেছিল? বলেছিলেন এই আমার মধ্যে নাকি প্রচুর সম্ভাবনা লুকিয়ে আছে, আমি নাকি বহু উঁচুতে উঠব, আশপাশে সবাইকে নাকি আমি একদিন তাক লাগিয়ে দেব। কি হয়েছে আমি, আপনিই বলুন না। নুন আনতে পান্তা ফুরোয়, আর পান্তা আনতে নুন। তবে হ্যাঁ, ধ্যানের অভ্যেসটা আমি এখনো ছাড়িনি। আর কিছু না হোক, ধ্যানের কল্যাণে ভোর ভোর ওঠা তো হয়। প্রমথ কথা বলতে বলতে থামলেন একটু, ভাবলেন কি একটা যেন। তারপর বলল, তবে কি জানেন, ইদানিং ধ্যানের সময় কেমন যেন একটা অনুভূতি হচ্ছে, মাথাটা কেমন যেন ঝিমঝিম করে। আর ধ্যান শেষ হওয়ার পরেও ঘোর লাগা ভাবটা কাটতে চায় না। বুকে কি যেন একটা ঢিপ ঢিপ করতে থাকে। আচ্ছা, আজ কি এর সঙ্গে বিশেষ কিছু হয়েছিল? তখন প্রমথবাবু বললেন, হয়েছিল কি? পুঙ্খানুপুঙ্খভাবে স্মরণ করতে চাইছেন ধ্যানের মুহূর্তটাকে, আর দ্বিধান্বিত স্বরে বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, একবার যেন একটা আলোর ছটা মতো দেখেছিলাম, সেকেন্ডের জন্যে। বন্ধ চোখেই মনে হচ্ছিল চতুর্দিক হঠাৎ যেন জ্যোতিতে ভরে গেল। বিপিন পাইনের চোখ উজ্জ্বল হয়ে উঠল, টেবিল চাপড়ে বললেন, আরে ওইটাই কারণ। আপনি তো মশাই মোক্ষম কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। মানে শুনুন মশাই, ধ্যানের উদ্দেশ্যই হলো মনের শক্তি বাড়ানো। এই মহাজগতে দু ধরনের শক্তি আছে, পরাশক্তি আর অপরাশক্তি। এই দু শক্তির মিলনে সৃষ্টি সম্ভব। ধ্যানযোগে কেউ যদি এই পরা আর অপরাশক্তির মিলন ঘটাতে পারে, তবে সেই মানুষের মধ্যে এক আশ্চর্য ক্ষমতা তৈরি হয়ে যায়। সে তখন খোলা পাতার মতো দেখতে পায় মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান। আমার মনে হচ্ছে আপনার ক্ষেত্রে সেটাই ঘটেছে। যা, প্রমথ আমূল কেঁপে গেলেন এবং বিড়বিড় করে বললেন, আরে আমি একজন অতি নগণ্য মানুষ। আরে কে নগণ্য, কে বরেণ্য, কে তার বিচার করে? শুনুন বড়বাবু, বন্ধু হিসাবে আমি আপনাকে একটা পরামর্শ দিই। ক্ষমতার কথাটা আড়ম্বর করে যেখানে সেখানে ঘোষণা করবেন না, আর জাহির করবার চেষ্টাও করবেন না কোথাও। জ্যোতিষী গণৎকারদের মতে কোনো অর্থকরী লাভের আশায় কখনো প্রয়োগ করবে না এই ক্ষমতাকে। নিজের স্বার্থে ব্যবহার করলে এই ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায়। ধন্যবাদ। পরবর্তী পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।